সম্প্রতি নেপালে জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এই নিয়োগ শুধু নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর খেতাব এনে দেয়নি, বরং এর পেছনে রয়েছে জেনজি প্রজন্মের এক ভিন্নধর্মী রাজনৈতিক অংশগ্রহণও। নেপালের সাবেক সরকারের ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে। তাদের মূল দাবি ছিল দেশে বছরের পর বছর ধরে চলা কথিত দুর্নীতির অবসান। ওলি সরকারের পতনের পর যখন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের ওপর তরুণদের আস্থা শূন্যের কোঠায়, তখন জেনজি তাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য এক অভিনব প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে, আর তা হলো অনলাইন চ্যাটিং অ্যাপ ডিসকর্ড। এই ডিসকর্ড প্ল্যাটফর্মে জেনজি বিক্ষোভকারীরা একটি অনলাইন ভোটাভুটির আয়োজন করে, যেখানে সুশীল কার্কি সবচেয়ে পছন্দের প্রার্থী হিসেবে আবির্ভূত হন। তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব রাষ্ট্র বিমোচন তিনিল সিনা, তরুণ রাজনীতিবিদ সাগর ঢাকাল, ধরান শহরের জনপ্রিয় মেয়র হারকা সাম্পাং এবং প্রযুক্তি উদ্ভাবন ও গ্রামীণ উন্নয়নে পরিচিত সামাজিক ব্যক্তিত্ব মহাবীর পুনের মতো পরিচিত মুখদের পেছনে ফেলে পছন্দের শীর্ষে উঠে আসেন। এর আগে তরুণরা র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র বনে যাওয়া বালেন শাহকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সমর্থন করলেও ডিসকর্ডের ভোটে কার্কি এগিয়ে আসেন। ডিসকর্ড কি, কিভাবে কাজ করে? 2015 সালের মে মাসে জেসন সিট্রন এবং স্ট্যানিস্লাভ ভিশনেভস্কি নামের দুই সহ প্রতিষ্ঠাতা ডিসকর্ডকে একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে চালু করেন। মূলত গেমারদের জন্য তৈরি এই অ্যাপটির মূল লক্ষ্য ছিল গেম খেলার সময় পারফরমেন্সে ব্যাঘাত না ঘটিয়ে যোগাযোগের একটি সহজ উপায় তৈরি করা। 2016 সালের শেষের দিকে এর ব্যবহারকারীর সংখ্যা 2.5 কোটি ছাড়িয়ে যায়। তবে করোনা মহামারী চলাকালীন বিশেষ করে জেনজি প্রজন্মের মধ্যে ডিসকর্ডের জনপ্রিয়তা ব্যাপক আকার ধারণ করে। শুধু গেম খেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন আগ্রহের বিষয়ভিত্তিক ডিসকর্ড সার্ভার তৈরি হতে থাকে। অ্যাপটি এখন নিজেকে একটি বিস্তৃত যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়, যেখানে ব্যবহারকারীরা সার্ভারগুলোর মাধ্যমে টেক্সট, অডিও বা ভিডিও চ্যানেলে আলোচনা ও বিতর্কে অংশ নিতে পারেন। বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সার্ভারে 5 লাখ পর্যন্ত সদস্য এবং 2.5 লাখ সক্রিয় সদস্য থাকার সুযোগে এটিকে গণ আন্দোলনের সময় তথ্য আদান প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর ইউথ এগেইনস্ট কারাপশন নামের ডিসকর্ড সার্ভারের সদস্যরা তাদের পরবর্তী নেতা নির্বাচনের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। সার্ভারে 1,30,000-এরও বেশি সদস্য রয়েছে, তবে এই সদস্যের অবস্থান যাচাই করার কোনো নির্দিষ্ট উপায় নেই। ডিসকর্ড সার্ভারটি নেপালের পরবর্তী নেতা নির্বাচনের জন্য একাধিক ভোটাভুটির আয়োজন করে, যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দেন। তবে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়া সব ব্যবহারকারী সত্যিই নেপালের কিনা তা যাচাই করার কোনো উপায় ছিল না। নেপালের বাইরে যে কেউ এই ভোটে অংশ নিতে পারতেন। গত 10 সেপ্টেম্বর এই সার্ভারটি নেপালের পরবর্তী নেতার বিষয়ে একটি ঐক্যমত্যে পৌঁছে। ডিসকর্ড সার্ভারটির ভোটে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীল কার্কিকে নির্বাচিত করা হয়। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী কার্কি 50% ভোট পাওয়ার আগে 7,713টি ভোট পড়েছিল। এর পরের দিনে তিনি নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেলের সঙ্গে দেখা করেন। সুশীলা কার্কির এই ঐতিহাসিক নিয়োগকে স্বাগত জানালেও কিছু জেনজি প্রতিনিধি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ডিসকর্ড চ্যাটে থাকা একজন জেনজি সদস্য ভোটাভুটির প্রক্রিয়াটিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে জানান, গ্রুপে 40,000 সদস্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য কার্কি 50% ভোট পাওয়ার পরই ভোটাভুটি শেষ হয়ে যায়। তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সংশ্লিষ্টতা সত্ত্বেও কিভাবে আমরা জানব যে তিনি নিরপেক্ষ থাকবেন? এখানে একমাত্র আশার আলো হলো তিনি তরুণদের মূল দাবিগুলোর সঙ্গে একমত হয়েছেন এবং বালেন শাহের সমর্থন পেয়েছেন। সাধারণভাবে মিলেনিয়াল বা এরও আগের প্রজন্মের অনেকেই ডিসকর্ড সম্পর্কে তেমন পরিচিত নন, তবে জেনজি এর জন্য এটি একটি সুবিধাজনক এবং আরামদায়ক প্ল্যাটফর্ম। নেপালের বিক্ষোভকারীরা তাদের আন্দোলনের জন্য অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয় তা পুরোপুরি জানত। এই সার্ভারগুলোতে বিভিন্ন ঘোষণা, ফ্যাক্ট চেক, মাঠের আপডেট, সংবাদ ডাম্প, প্রশ্ন, জরুরি হেল্পলাইন এবং সাধারণ আলোচনার জন্য আলাদা চ্যানেল রয়েছে। এর ফলে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা অনেক সহজ হয়।